স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সোহেল সামি আছি আপনাদের সঙ্গে। বিপিএল শেষ হয়ে গেছে, তবে বাংলাদেশের ক্রিকেট এখনও কিন্তু চলছে। সামনে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে আজকে কথা বলার জন্য হাজির হয়েছি বাংলাদেশ নারী দলের বেশ কিছু বিষয় নিয়ে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। বাংলাদেশ নারী দলের একজন ক্রিকেটার আসলে কিছুক্ষণ আগেই 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। আইসিসি তাকে নিষিদ্ধ করেছে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে। আমরা আসলে বিপিএলের শুরু থেকে এরকম একটা বিপিএলে ফিক্সিং হচ্ছে এরকম ঘটনা শুনতে পাচ্ছিলাম, যদি এগুলোর কোনো সত্যতা নেই, এগুলো নিয়ে তদন্ত এখনও চলমান। তবে বাংলাদেশ নারী দলের ক্ষেত্রে এটা আসলে বড় একটা প্রভাব পড়বে কিনা? না, এটা একটা খুবই বড় নিউজ। বাংলাদেশের নারী ক্রিকেটার এরকম একটা মানে বিষয়ের সাথে জড়িত হবে, তার একটা নারী ক্রিকেটারের নাম আসবে ফিক্সিং, এটা কিন্তু আগে কখনো আসেনি। আমরা ছেলেদের ফিক্সিংয়ের বা বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে কথা বলছি, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে নারী ক্রিকেটাররাও যে এই পথে আছে সেটা একটা খুবই ব্যাড এক্সাম্পল। আর খুবই রেয়ারলি আমি যে মানে এই গত 7-8 বছর যাবত নিউজ করছি, নারী ক্রিকেটারদের নাম 1-2 বার হয়তো পেয়েছি বাংলাদেশের ক্রিকেটে প্রথম। হ্যাঁ, এইটাই মানে এমনিই তো পাওয়া যায় না, যাও পাওয়া গেল বাংলাদেশের একজন ক্রিকেটারের নাম পাওয়া গেল, সেটা কিন্তু খুবই দুঃখজনক, হতাশাজনক। আর তার নামটা হচ্ছে সোহেলি আক্তার। তিনি বাংলাদেশের অফ স্পিনার ছিলেন, কিন্তু তিনি কিন্তু বেশি একটা ম্যাচ খেলেছেন এরকমও না, তিনি যে খুব পরিচিত মুখ সেরকমও না। তিনি 2022 সালে শেষবারের মতো মনে হয় খেলেছেন। তার সম্ভবত আমি যদি 2013 সালে হ্যাঁ, মাঝখানে 8 বছরের একটা গ্যাপ ছিল, এর বিরতি দিয়ে 22 সালে একটা আবার খেলেছে। তিনি মনে হয় 2টা ওডিআই এবং 13টা টি20 খেলেছে ইন্টারন্যাশনাল। সো মানে এত বড় একটা নাম না, বা বাংলাদেশের ক্রিকেটের জ্যোতিদের মতো যে লেভেলে খেলেছেন বা ওরকম না, কিন্তু তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশকে আসলে ছোটই করে ফেললেন। কারণ তবে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, তিনি কিন্তু 2023 সালে নারী টি20 বিশ্বকাপে ছিলেন না। তিনি কিন্তু আরেকজন ক্রিকেটার যিনি আসলে নারী বিশ্বকাপটাতে খেলছেন তাকে অ্যাপ্রোচ করেছিলেন, সেখানে তিনি অভিযুক্ত হয়েছিলেন। এই বিষয়টা আইসিসি তদন্ত করেছে দীর্ঘ মানে 1-1.5 বছর যাবৎ। এখন কিন্তু 2025 সাল, সো 1.5 বছর তদন্তের পর আসলে জিনিসটা আসলে বের হয়ে এসেছে। হ্যাঁ, এই যে 5 বছরের নিষেধাজ্ঞা বলছিলেন, সেটা চলতি মাসের 10 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। আর তিনি সব স্বীকারও করে নিয়েছেন, তিনি 5টা ধারা ভঙ্গ করেছেন, যে ধারাগুলো আসলে সবগুলোই স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত। যেটা বলছিলেন 2023 সালের ঘটনাটি, 2023 সালে কিন্তু এই ঘটনা কিন্তু উঠেছিল মিডিয়াতে। তাকে যাকে আসলে বলা হয়েছিল, অ্যাপ্রোচ করা হয়েছিল, তিনি কিন্তু আসলে বলে দিয়েছিল আকসুকে, সেই উদ্দেশ্যে কিন্তু তাকেও আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তখন কিন্তু তিনি বলেছিলেন আমি আসলে মজার ছলে বলেছি, আমি ওরকম ক্যাজুয়ালি দিয়েছি, তিনি স্বীকার করেননি কিছু। কিন্তু আইসিসি তো আসলে তদন্ত চালিয়ে গিয়েছে, তদন্ত চালিয়ে গিয়ে আজকে সেটা ঘোষণা করেছে আমাদের সামনে। তিনি 5টা ধারা ভেঙেছেন সেখানে। আমি এটা কিন্তু আশ্চর্যজনক হয়েছে যে ফিক্সিং এর দায় নিষিদ্ধ হলে সম্ভবত 3টা বা 4টা ধারা ভঙ্গ করার দায় কিন্তু অভিযুক্ত করা হয়, সেখানে 5টা ধারা মানে হিউজ ক্রাইম করেছেন। সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রমাণ লোপাটের একটা অভিযোগ এসেছে। তারপরে তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে অসহযোগিতার একটা করা হয়েছে। এটা হচ্ছে লাস্ট 2টা যেগুলো বলছিলেন। প্রথমগুলো হচ্ছে যে তিনি আসলে অ্যাপ্রোচ করেছেন বা বুকিদের সাথে কথা বলেছেন, তিনি নিজে না করলে আরেকজনকে দিয়ে চেষ্টা করিয়েছেন যাতে স্পট ফিক্সিং হয়। এখন নারী ক্রিকেট কিন্তু আমাদের অনেক মানে উন্নত হয়েছে, অনেক গৌরব আমাদের উপহার দিয়েছেন সুলতানা জ্যোতিরা। তারা যেই কাপগুলা বাংলাদেশ মেন্সরা জিততে পারেনি, তারা ওমেনরা কিন্তু জিতেছে। হ্যাঁ, অনেক বড় প্রাপ্তি। সেই জায়গায় এরকম প্লেয়াররা আসলে মানে বিশ্বমঞ্চে এইসব প্লেয়াররা আসলে ভালো দিকে না গিয়ে মানে এমনভাবে হাইলাইট করে বাংলাদেশকে, যেটা হচ্ছে মানে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে দেয়। আর যেটা আমি জানি যে নারী ক্রিকেটারদের ক্রিকেটে আসাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, মানে আমাদের এই সাবকন্টিনেন্টের হিসেবে। সেক্ষেত্রে অনেক নারী ক্রিকেটার কিন্তু উঠে আসছেন, যেই তরুণ ক্রিকেটাররা তারা আসলে উঠে আসছেন নারী ক্রিকেটে, তাদের জন্য আসলে কি এক্সাম্পলটা সেট? এক্স্যাক্টলি। আর মানে তার এইটার একটা পজিটিভ দিক কি জানেন, যে এই ঘটনা দিয়ে আসলে এইখানেও চোখ রাখা উচিত যে এই সেক্টরেও কিন্তু ফিক্সিং হয়, এই সেক্টরেও কিন্তু বুকিরা নজর রাখে যে এই ম্যাচগুলো পাতানো যায় নাকি বা স্পট ফিক্সিং করানো যায় নাকি। এখন এইটা তো আসলে সবাই টাকার লোভেই করে। এখন এই যে নারীদের কথা বলছিলেন যে অনেক কষ্ট হয়, যে যেই নারী ক্রিকেটারকে অ্যাপ্রোচ করেছেন সোহেলি আক্তার, তিনি যে আকসুর কাছে বলে দিয়েছেন, এটা আসলে খুবই সততার একটা বড় একটা প্রমাণ যে এখনো আসলে ভালো ক্রিকেটার আছেন যারা অ্যাপ্রোচে কোনোভাবেই পা দেননি। মানে তিনি নিজে পারেননি বা করতে পারেননি, যেই কয়টা ম্যাচ খেলেছেন তার মধ্যেও হয়তো থাকতে পারে, কিন্তু তিনি পারেননি, তিনি আরেকজনকে অ্যাপ্রোচ করেছেন, যেটা কিন্তু খুবই দুঃখজনক। এবং আমি আসলে তাকে আসলেই স্যালুট দেব যে তিনি জিনিসটার সাথে একমত হননি, তিনি যেই যথাযথ যেই নিয়ম সেই নিয়মেই গিয়েছেন, আকসুকে জানিয়ে দিয়েছেন।
কিন্তু এখন এই শাস্তিটা আসলে প্রাপ্য ছিল আমি এখানে, কারণ তিনিও স্বীকার করে নিয়েছেন। আর ওই সময় আর এগুলা কিন্তু মজার ছলে বলছেন, এগুলা কিন্তু হয় না, তখন তদন্ত চলছিল, এখন তদন্ত শেষ হয়েছে। আমার মনে হয় এটা খুব বড় একটা মানে শিক্ষা সবার জন্যই। আর ছেলেদের ক্রিকেটে তো আসলে অনেক টুর্নামেন্টেই হয়, প্রমাণ পড়ে বা প্রমাণ হয় বা প্রমাণ হয় না, কিন্তু নারী ক্রিকেটে যে প্রমাণিত হয়ে গেল এই জিনিসটা কিন্তু মানে আমার মনে হয় যে ফিউচারের জন্য একটা ভালো একটা স্টেটমেন্ট হয়ে থাকলো। তবে আজকে আমাদের কাছে একটা ভালো খবর আছে, বাংলাদেশ নারী দলের নতুন কোচ সরোয়ার ইমরানকে নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে আসলে এটা আমরা জানতে পেরেছি। আমরা এই কিছুদিন আগে এসে হাসান তিলকরত্নকে বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে দেখেছিলাম, তিনি আসলে গত মাসে দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। এই জায়গায় একজন দেশি কোচ আসা কতটুকু বাংলাদেশের ক্রিকেটের একটা ভালো একটা সম্ভাবনা যোগ করবে? এবার যে নতুন বোর্ডটা এসেছে ফারুক আহমেদের যে আন্ডারে যে বোর্ডটা, তারা কিন্তু বলেছিলেন যে দেশীয় কোচদের অনেক প্রমোট করা হবে। আমরা কিন্তু সেইটার ছোঁয়া প্রথম থেকেই দেখছি, কারণ আপনি দেখেছেন যে সহকারী কোচ হিসেবে বাংলাদেশের নিয়োগ হয়েছে দেশীয় কোচ। এরপরে বিভিন্ন যেসব বিপিএল চলছে, বিপিএলেও কিন্তু বেশিরভাগই ছিল যে দেশীয় কোচ। সালাউদ্দিনের নাম তো মানে সালাউদ্দিন তো রয়েছেনই দেশে মেন্সের সহকারী কোচ হিসেবে, যিনি আসলে আমরা ধরে নিচ্ছি যে হয়তো যদি থাকতে তিনি ন্যাশনাল টিমের কোচ হয়ে যাবেন। সো নারী ক্রিকেটেও যে তার একজন পরীক্ষ দেশীয় কোচকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা বিসিবিকে আসলে বাহবা দিতেই হয়। কারণ আপনি দেখবেন যে ডিপিএল সামনে আসে, ডিপিএলেও কিন্তু আমরা দেখছি যে অনেক রদবদল হচ্ছে এবং সেখানেও কিন্তু দেশীয় কোচটাই কাজ করে। হান্নান সরকার যিনি সিলেক্টর হিসেবে কাজ করছিলেন, তিনি আসলে কোচিংয়ে চলে এসেছেন, তাকেও কিন্তু আবাহনের মতো টিমে সুযোগ দেওয়া হয়েছে। সো দেশীয় কোচদের নার্সিংটা খুব ভালো হচ্ছে আমার মনে হয়। আর এই নারী ক্রিকেটাররাও আমার মনে হয় যে কমফোর্টেবল থাকবেন। আপনি যদি ফুটবলের দিকে খেয়াল করেন, আমাদের দেশীয় নারী ফুটবলারদের কিন্তু কোচ ছিলেন ছোট সাইফুল ভাই, টিটু ছিলেন বা আরও অনেক দেশি কোচ ছিলেন, তারা কিন্তু অনেক সাফল্য নিয়েছেন। যে এখন দেখেন বিদেশি কোচ আনার ফলে কিন্তু নারী ক্রিকেট একটা অস্থিরতা, নারী ফুটবল একটা অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু দেশীয় কোচ থাকলে যে কমফোর্ট জোনটা থাকে ভালোভাবে এইগুলা মানে নিয়ন্ত্রণ করতে পারে না। সরোয়ার ইমরান কিন্তু 1980-র দশকে কিন্তু কোচিং শুরু করেছিলেন, তারপর থেকে তিনি আসলে লম্বা সময় বাংলাদেশ টিমেও কিন্তু বাংলাদেশ যে ফার্স্ট টেস্টটা খেলেছিল সেই টেস্টে কিন্তু তার অধীনেই কিন্তু খেলতে নেমেছিল বাংলাদেশ। তারপর বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশ টিমের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সরোয়ার ইমরান। সো ঘরোয়া ক্রিকেটার হিসাবে কিন্তু তাকে কিন্তু অনেক পরীক্ষিত একজন কোচই ধরা হয়। নারী ক্রিকেট দল এটা নিয়ে ফেসিলিটেড হবে আমার মনে হয়। আর রিসেন্টলি উনি মনে হয় আন্ডার-19 সাথেও কাজ করেছেন। লাস্ট যে আমরা মনে হয় আন্ডার-19 টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল, সেখানে কিন্তু তিনি ছিলেন। সো এখানে আমার মনে হয় যে এই নারী দলদের সাথেও তিনি ভালোভাবে কোপ আপ করবেন এবং আমরা নারী দলকে নিয়ে কিন্তু অনেক আশা করি। দেশের প্রথমেই বলেছি যে বাংলাদেশের নারী ফুটবল টিমও কিন্তু আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। নারী ক্রিকেট দলও, সো তাদের প্রতি প্রত্যাশা বেশি থাকবে। পুরুষ দল আসলে যেটা পারে না, নারী দলরা সেটা অনেক ক্ষেত্রেই বেশি এগিয়ে রয়েছে, এগিয়ে থাকছে। সেখানে যদি দেশি কোচ আরও ইনপুট দিতে পারেন, আমার মনে হয় যে নারী দল ফুটবল হোক ক্রিকেট হোক সব দিকেই ভালোভাবে থাকবেন, মানে দেশের নাম উজ্জ্বল করবেন, সোহেলের মতো নাম ডোবাবেন না, এইটুকুই আশা করব। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।